সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, চলছে গ্রীষ্মকাল এবং সেই সাথে বৃষ্টিও পড়ছে। এই গ্রীষ্মকালের বৃষ্টিতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও রোগ বিরোগ কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। প্রত্যেকটি ঘরে ঘরে প্রায় শোনা যাচ্ছে জ্বর হচ্ছে এবং জ্বরের পরবর্তীতে অনেক গা ব্যথা এবং অনেক ধরনের কমপ্লিকেশনসগুলো তারা ফেস করছেন। কিন্তু তাতে কি আমরা সাথে সাথে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলবো কিনা, বা অ্যান্টিবায়োটিকটা কখন শুরু করা উচিত, বা এই জ্বরে কি আসলে ডক্টরের কাছে যাওয়া উচিত কিনা, বা নিজেরাই কি আমরা কিছু মেজারমেন্ট নিতে পারি কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানবো এবং সঠিকভাবে যাতে আমরা ইনফরমেশনগুলো গেট করি। কারণ দেখা যাচ্ছে যে আমরা এই জ্বরের সময় নানা ধরনের ওভার ইউজ কোনো কিছু যাতে না করে ফেলি ওষুধের, এটা আমরা জানবো। এবং সেই সাথে কিছু ধরনের ক্রনিক ডিজিজগুলোর কিন্তু অনেক আধুনিক কিছু ট্রিটমেন্ট এসেছে যা আমরা হয়তো বা অনেকেই জানি না। আমরা সবসময় দেখা যাচ্ছে যে ডায়াবেটিস বা হাইপারটেনশন এই জাতীয় ওষুধগুলোতে কিছু গদ বাঁধা ওষুধ খাচ্ছি, খেয়েই যাচ্ছি, ডক্টরের কাছেও যাচ্ছে না এবং সেগুলোকে কারেক্টও করছে না। কিন্তু নতুন যে ট্রিটমেন্টগুলো এসেছে তাতে করে কিন্তু ডায়াবেটিস খুব এবং ইজিলি কন্ট্রোল করা যাচ্ছে এবং শেষে হাইপারটেনশনও কিন্তু খুব ইজিলি কন্ট্রোল করা যাচ্ছে। আজকের প্রোগ্রামটিতে আমরা চেষ্টা করেছি যে এই বিষয়গুলোকে ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমাদের আজকের বিষয়টিকে আমরা রেখেছি গ্রীষ্মকালীন অসুখ বিসুখ। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য অধ্যাপক ডাক্তার এম.এ. কাসেম, যিনি পক্ষব্যাধি এবং মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা চাইলে জ্বর এবং জ্বর সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা যেগুলো আপনারা ফেস করছেন, যাদের হচ্ছে বাসায়, সেই সাথে ডায়াবেটিস বা হাইপারটেনশন যদি আপনাদের থেকে থাকে, কী ধরনের মেডিসিনগুলো আমরা আধুনিকভাবে দিতে পারছি, বা আমাদের কী ধরনের মেজারমেন্টগুলো নেওয়া উচিত, কন্ট্রোল না থাকলে কি আমরা ইনসুলিনে যাবো কি যাব না, বা ইনসুলিন যদি শুরু করে আবার আমরা মুখে খাওয়ার ওষুধ আসতে পারবো কিনা, এগুলো কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে আপনাদের। সেগুলো আপনারা করতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। স্যার, আপনাকে ধন্যবাদ। স্যার, আমরা অনেকগুলো কথা কিন্তু বললাম যে রোগীদের কাছে বা দর্শক যারা আছেন আমাদের দেখছেন তাদের সামনে আমরা ক্লিয়ার করব। প্রথমে স্যার একটু জানতে চাচ্ছি যে এই যে স্যার চেম্বারে এখন রোগী দেখা হচ্ছে, কি কি রোগী আসছে খুব বেশি, মানে প্রবলেমগুলো মানে খুব কমনলি এখন কি কি রোগী ফেস করছেন স্যার? বাংলাদেশ সর্ববৃহৎ দেশ, যে জন্য এখানে ট্রপিক্যাল কান্ট্রি হিসাবে ট্রপিক্যাল ডিজিজগুলো বেশি থাকে, বিশেষ করে এই গ্রীষ্মকাল, জুলাই আগস্ট এই সময়টাতে প্রচুর গরম পড়েছে, হিউমিডিটি বেশি, সেই সাথে মাঝে মাঝে বৃষ্টি হয়। সো কিছু কিছু আসলে ভ্যাক্টরবাহী ডিজিজ আছে, যেমন মশাবাহিত রোগ, এর মধ্যে কিছুটা ডেঙ্গু, হ্যাঁ, তারপর চিকনগুনিয়া ছিল এক সময়, এগুলো সবসময় এই সিজনটাতে বেশি থাকে। যদিও এখন ডেঙ্গু অনেকটা কমে যাওয়ার পথে চলে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রকম ইনফেক্টিভ ডিজিজ, ভাইরাস এবং ব্যাকটেরিয়া ভাই ইনফেক্টিভ ডিজিজগুলো, এই রোগগুলো বেশি থাকে। এবং এগুলো ইনফেক্টিভ ডিজিজ মানেই বেশিরভাগ ক্ষেত্রে জ্বর নিয়ে রোগী আমাদের সামনে উপস্থিত হয়। সেক্ষেত্রে স্বল্পমেয়াদী জ্বর নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আসে। ভাইরাল ডিজিজগুলোর ক্ষেত্রে যেটা হয়, কিছু কিছু ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে প্রচুর উচ্চমাত্রা জ্বর হয়, সেই সাথে কোনো কোনো সময় শরীরে ব্যথা, এবং যেগুলো ফ্লু জাতীয় ভাইরাস সেখানে কিছুটা আপনার শ্বাসতন্ত্রজনিত কিছু সমস্যা, কখনো একটু কাশি, গলা ব্যথা বা হাঁচি এটা থাকতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র গায়ে ব্যথা, জয়েন্ট এবং সাথে কিছুটা জয়েন্ট পেন, ক্ষুধা মন্দা এবং উচ্চমাত্রা জ্বর নিয়ে আসে। এছাড়া স্পেসিফিক কিছু অর্গান ইনফেকশন হয়, যে নিউমোনিয়া যদি হয় তখন সাথে আপনার শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, টাইফয়েড পাচ্ছে প্রচুর, এই রোগগুলো ইনফেক্টিভসগুলো বেশি পাওয়া যাচ্ছে। পাশাপাশি সবসময় আমাদের কাছে ক্রনিক পেশেন্ট যে দীর্ঘদিন যাবৎ ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস, হাইপারটেনশন, হরমোনাল ডিজিজ, এইসবগুলো কমপ্লিকেশন হওয়ার পরে মাল্টিপল মানে ডিজিজ আক্রান্ত জেনেটিক পেশেন্ট, এই রোগগুলো আমাদের বেশি ফেস করতে হয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই যে ক্রনিক ডিজিজটা নিয়ে আজকে একটু কথা বলবো, যেহেতু আমরা অলরেডি বলেছি যে আমরা এখানে কিছু আধুনিক ট্রিটমেন্ট আছে যেগুলো এখন দেওয়া হচ্ছে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা জানবো। তার আগে স্যার জ্বরটা নিয়ে একটু বলি যে অনেক সময় দেখা যায় যে জ্বর হচ্ছে, তো রোগীরা হয়তো অপেক্ষা করছে যে 1-2 দিন পর ভালো হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে জ্বরটা আসলে অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা আসলে কি তাদেরকে ডক্টর শরণাপন্ন হতে বলবো কিনা, নাকি তাদেরকে আমরা নর্মাল ট্রিটমেন্ট মানে নর্মালভাবেই তারা যে কনভেনশনাল যে মেডিসিনগুলো নেন সেগুলো নিতে থাকবেন? অবশ্যই। এখন দেখেন, 1 দিন বা 2 দিন যদি জ্বর হয়, যদি কোনো ওয়ার্নিং সাইন বা অতিমাত্রা বিপদ চিহ্ন না থাকে, যেটা আমরা মিন করছি, অনেক সময় 1-2 দিনের জ্বরে অনেকে ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে। কারো যদি হঠাৎ করে অতিরিক্ত অস্বস্তি লাগে, বমি থাকে, ডায়রিয়া থাকে, খেতে পাচ্ছে না একেবারেই, কোনো কারণে রক্তচাপ কমে যায়, শকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে প্রথমেই হসপিটালাইজ করতে হবে। এছাড়া
একদিন বা দুদিনের জ্বর যেগুলো অনেক সময় ভাইরাল ইনফেকশনের কথা বললাম, সাধারণত প্যারাসিটামল জাতীয় ঔষধ সঠিক মাত্রায় ব্যবহার করাটাই যথেষ্ট। এখানে অবশ্যই নিজেরা কোনো ক্ষেত্রেই কোনো ফার্মেসির পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক না। পৃথিবীর কোনো দেশে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রয় করা হয় না। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক আইন প্রয়োগ থাকলেও এটা বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন কিছু আইন প্রয়োগের অভাবে যথেচ্ছ মাত্রায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে। এবং এই জন্য আমরা বিশেষজ্ঞ পর্যায়ে যখন রোগী পাই তখন দেখা যায় প্রায় 1টা 2টা 3টা অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর আসছেন, যার কোনো কালচার টেস্ট করা হয়নি, কিচ্ছু না। তখন সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকগুলো ক্রমশ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে এই ব্যাকটেরিয়াগুলো যখন অন্য কোনো মানুষকে আক্রমণ করছে, তারা অ্যান্টিবায়োটিক সময় রেজিস্ট্যান্ট অবস্থায় আক্রমণ করে। সুতরাং খুব উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। অনেক সময় অ্যান্টিবায়োটিক খুঁজে পেতে কষ্ট হয়। কোনো কোনো ক্ষেত্রে আমাদের রোগী হাসপাতালে স্টে, চিকিৎসার ব্যয় এবং মৃত্যু হার সব কিছু কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে এই অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগের ফলে। সুতরাং আমি পরামর্শ দিব দর্শকবৃন্দকে, জ্বর হলে 1 দিন 2 দিনের মধ্যে যদি কোনো ওয়ার্নিং সাইন না থাকে, 1-2 দিন যদি ভালো না হয়, আপনার প্যারাসিটামল খান, ক্ষেত্র বিশেষে অ্যান্টিহিস্টামিন বা যে সিমটোমেটিক ওষুধ খান। কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক যখন লাগবে অবশ্যই আপনি নিকটস্থ আপনার যে জিপি আছে, আপনার যিনি চিকিৎসক আছে, আমি চিকিৎসক বলতে অবশ্যই মিন করবো কমপক্ষে MBBS পাস। এখানে অনেক মিসনোমার আছে, হ্যাঁ, সবাই ডাক্তার লিখবে তো ডাক্তার হবে না। তো এই ক্ষেত্রে মিনিমাম MBBS পাস। এরপর যদি আপনি বিশেষজ্ঞ পর্যায়ে যান, সেটা প্রয়োজনে যাবেন, গিয়ে আপনার নিকটস্থ ডাক্তারের কাছে যান, তার কাছে পরামর্শ করে উনি দেখে শুনে হিস্ট্রি নিয়ে প্রয়োজনে সামান্য কিছু পরীক্ষা করে, যে সবচেয়ে কমন যে হওয়া সম্ভব, দেখবেন আপনাকে চিকিৎসাটা আরম্ভ করবে। এবং অ্যান্টিবায়োটিক শুরু করবে এরকম ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় পরীক্ষা করে স্টার্ট করাটা ভালো। বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে আপনার কমপ্লিট ব্লাড কাউন্ট বা ব্লাড কালচার, ইউরিন কালচার এগুলো করতে হয়, যদি সুযোগ থাকে করতে দিয়ে যদি অ্যান্টিবায়োটিক শুরু করা যায়, তাহলে গাইডেন্সটা ভালো পাওয়া যায় এবং অল্প সময় বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় ভালো হওয়ার সম্ভাবনা থাকে। স্যার, এখানে একটা বিষয় থাকে যে কি এখনকার জ্বরগুলোতে এই সময়টাতে আমরা দেখা যাচ্ছে যে অন্যান্য স্বাভাবিক জ্বরের চেয়ে আমরা ডেঙ্গু পাচ্ছি বা চিকুনগুনিয়া, এই আপনি অলরেডি বললেন যে এই সিজনটাতে বেশি পাই। সেক্ষেত্রে আমরা নর্মাল জ্বরের সাথে ডেঙ্গুটাকে আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করবো, এবং যদি ডেঙ্গু হয়েই যায় সেক্ষেত্রে আমরা কিভাবে মেজারমেন্ট দিব? দেখুন, ডেঙ্গু নিজে একটা ভাইরাল রোগ, সুতরাং অন্যান্য ভাইরাস রোগের মতোই কমন কিছু সিমটম শেয়ার করে। খুবই উচ্চমাত্রার জ্বর হয় প্রথম থেকেই, সেই জ্বরের সাথে শরীরে প্রচণ্ড ব্যথা, আপনার আমাদের ব্যাক পেন বা পশ্চাৎদেশে ব্যথা, আপনার চোখের উপরের অংশটা ব্যথা থাকতে পারে, এই লক্ষণগুলো বেশি থাকবে। কিন্তু কোনো অঙ্গভিত্তিক কোনো লক্ষণ দেখা দিবে না, যেমন বেশি কাশি হওয়ার কথা না, বা কোনো প্রকার বুকের মধ্যে আলাদা কোনো সিমটম পাবেন না, পেট ব্যথা জাতীয় সিমটম প্রথমে পাবেন না। কমপ্লিকেটেড না হলে গা ব্যথা, প্রচুর আপনার সাথে সোয়েটিং, উইকনেসটা বেশি আসবে, এবং অনেকের ব্লাড প্রেশার কমে যাওয়ার পসিবিলিটি থাকে প্রথম থেকেই। এই জন্য এই লক্ষণগুলো দেখা মাত্রই, বিশেষ করে এই গরমের সিজনে যখন থেমে থেমে বৃষ্টি হয় কয়েকদিন পর পর, ওই সময়টা ডেঙ্গু বেশি হয়। তো তখন আপনি নিকটস্থ ডাক্তার প্রথমে প্যারাসিটামল খান, শুধু প্যারাসিটামল খান এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। ডেঙ্গুতে যেটা হয়, রক্ত ঘন হয়ে যায়, কিছু কিছু কমপ্লিকেটেড ডেঙ্গু হিমো কনসেন্ট্রেশন হয়, সেখান থেকেই তো আপনার এরপর আপনার প্লাজমা লিকেজ হয়, শকে চলে যেতে পারে, তখনই তো আপনার মৃত্যু হারটা বেশি আসে। হ্যাঁ, তো এই জন্য আপনার প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং পানি জাতীয় খাবারটা বেশি খেতে হবে, প্যারাসিটামল খেতে হবে। তাতে যদি কোনো বিপদ চিহ্ন দেখেন, যেটা আমি বলতেছিলাম যে একটু আগে বলেছি কয়েকটা কথা এই ভাইরাস জ্বরের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এরকম এইগুলোই কমন। এবং অথবা যদি কোনো ব্লিডিং টেন্ডেন্সি দেখেন, অথবা যদি কোনো এই রোগী যদি আগে থেকেই কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত থাকেন, আগে থেকেই ডেবিলিটেড পেশেন্ট থাকেন, প্রেগনেন্সি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি দ্রুত ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার প্রশ্ন আসতে পারে। এখানে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো সুযোগ নেই। এখনো পর্যন্ত ডেঙ্গু ভ্যাকসিন আমাদের দেশে প্রয়োগ করা হয় না, অর্থাৎ এই ধরনের জ্বরে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো দরকার নেই। এই যে তখনও অপ্রয়োজনীয় যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, এগুলো পরবর্তীতে অন্যান্য অসুখ বিসুখ চিকিৎসা করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। স্যার, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা বলি, যেহেতু আমরা ডেঙ্গুর কথাটাতে আসছিলাম, ছোট করে একটু শেষ করি, সেটা হচ্ছে যে প্লেটলেটের কাউন্ট কমে যাওয়া দিয়ে আমরা অনেকে কিন্তু অনেক ভীতিকর অবস্থা তৈরি হয়, সেটা আসলে কতটুকু সঠিক? দেখুন, প্লেটলেট ডেঙ্গুতে কমে, এটা একটা ডেঙ্গুর একটা কমন একটা লক্ষণ বা ফিচার, কিন্তু এই প্লেটলেট নিয়ে অতিমাত্রা ব্যস্ত হওয়া, হ্যাঁ, কোনো কারণ নেই। প্লেটলেট 1,50,000-এর উপরে সাধারণত থাকে। এখন কারো ডেঙ্গু হওয়া মাত্র সাধারণত প্লেটলেট 1 লক্ষ হচ্ছে নিচে নেমে যায়, এটা ডেঙ্গুর একটা লক্ষণ মাত্র। বাট এই প্লেটলেট কমে যে ব্লিডিং হয় এমন ঘটনা এখন যথেষ্ট পরিমাণে কম। তার চেয়ে বেশি যেটা বললাম যে রক্ত ঘন হয়ে যাওয়া, হিমাটোক্রিটটা বেড়ে যায় কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণ করাটা ইম্পর্টেন্ট জিনিস।
রক্তচাপ কমে যাচ্ছে কিনা, বিশেষ করে উপরেরটা সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাচ্ছে কিনা, রোগী অস্বস্তি ফিল করলো কিনা, বমি, পাতলা পায়খানা, খেতে একেবারে না পারা, তো এরকম যে ওয়ার্নিং সাইনগুলো আছে এগুলো যদি থাকে বা কোনো ব্লিডিং টেন্ডেন্সি হয় কিনা সেগুলোর দিকে নজর দেওয়া উচিত বেশি। শুধু প্লাটিলেট কম নিশ্চয়ই কোনো বিপদের কারণ না। আর এখন রক্তে প্লাটিলেট কমার কারণে একেবারে বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া, যেখানে 5,000 বা 10,000 নেমে যায়, হ্যাঁ, এরকম ছাড়া কোনো ক্ষেত্রে প্লাটিলেট ট্রান্সমিশন বা ব্লাড ট্রান্সমিশনের কোনো সুযোগ নর্মালি থাকে না। হ্যাঁ, বা যখন শক বা ডেঙ্গু হিমোরেজিক্স, ডেঙ্গু ফিভার উইথ শক এরকম থাকবে, তখন আপনার ডাক্তার বা বিশেষজ্ঞ ডাক্তার বিবেচনা করে সেগুলো নিয়ে চিন্তা করবেন। শুধু প্লাটিলেট নিয়ে ভয় পাওয়ার কারণ নাই। আর আরও অনেক রোগী কিন্তু রক্তে প্লাটিলেট কমে যায়। অর্থাৎ প্লাটিলেট কমে যাওয়া নেই ডেঙ্গুতে আক্রান্ত না, যে কোনো সেপসিস বা শক, যখন কোনো আপনার যখন সেপসিসের পর্যায়ে চলে যাবে, জ্বর হয়ে যখন ইনফেকশনটা ওভারহেলমিং হবে, ব্লাড প্রেশার ফল করবে, তখন কিন্তু প্লাটিলেট কমার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি থাকে। এছাড়া আরও অনেকগুলো রোগ আছে যেগুলোতে লিভার ডিজিজ, আইটিপি, হ্যাঁ, এসএলই, এরকম রোগেও প্লাটিলেট কম থাকে। সুতরাং প্লাটিলেট কমে যাওয়া মানেই ডেঙ্গু, এরকম ভাবার কোনো কারণ নেই। স্যার, একটু যদি আমাদেরকে ডেঙ্গু শক সিনড্রোম, যেটা হচ্ছে ডেঙ্গুর একদম মানে ডেঞ্জার সাইনগুলো, এই কয়েকটা ডেঞ্জার সাইন যদি আমাদের শেয়ার করেন, যেটা হলে আমাদের অবশ্যই ইমিডিয়েটলি হসপিটালে। আপনাকে বলেছি ডেঙ্গু সাধারণ লোকের জন্য যেটা বলার বিষয়, জ্বরের সাথে বেশি পরিমাণে দুর্বল হয়ে যাওয়া, একেবারে খেতে পারছে না, বমি করছে, আপনার তার সাথে যদি পেশেন্ট আগে থেকে ক্রনিক কিছু ডিজিজ আক্রান্ত থাকেন সেগুলো কনসিডার নিতে হবে। অবশ্যই রক্তচাপ মেপে দেখতে হবে, সেখানে হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়া, এই লক্ষণগুলো, অথবা কোনো ব্লিডিং কোনো টেন্ডেন্সি দেখা, হ্যাঁ, রক্তপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখা, হ্যাঁ, মাসিক যাদের হয় মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত মাসিক রক্তচাপ হয়ে যাওয়া, এই সমস্ত যে কোনো লক্ষণ দেখা মাত্রই নিকটস্থ ডাক্তার বা হসপিটালে যোগাযোগ করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা এই জায়গাটাতে স্যার একটু জানবো যে এই যে ওভার অ্যান্টিবায়োটিক ইউজের কারণে যে আমাদের দেখা যাচ্ছে যে কোনো ধরনের ভালো অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আমাদের এখন আর কাজ করছে না। তো এই জায়গাটা যদি একটু স্যার শেয়ার করেন যে জ্বরে যে আসলে ভাইরাল জ্বরে যে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই, এটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি শেয়ার করেন। ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল যদি ওষুধ কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, বাট বেশিরভাগ ভাইরাস সংক্রমণগুলো মানে অটোমেটিক্যালি 7 দিনের মধ্যে, কেউ 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। খুব একটা অ্যান্টিভাইরালও ব্যবহার করা হয় না যদি না ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট না থাকে। আর ব্যাকটেরিয়াল অসুখ সময়ের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রশ্ন আসতে পারে। ব্যাকটেরিয়াল ওষুধের মধ্যে যেমন একটা এক্সাম্পল ধরেন, বিভিন্ন অঙ্গভিত্তিক ইনফেকশন আছে, ধরেন নিউমোনিয়া, হ্যাঁ, সাইনোসাইটিস, আপনার টাইফয়েড ফিভার, হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এরকম নানা রকম ইনফেকশন, সেপসিস থাকতে পারে। তো সেগুলো ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় না। তো অ্যান্টিবায়োটিক নানা ক্লাসের আছে। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, আপনি টাইফয়েড ইনফেকশন একটা পানিবাহিত রোগ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন উইমেনদের বেশি হয়, তো সেখানে মূত্রতন্ত্রের যে ইনফেকশন এগুলো কিন্তু খুব কমন। তো এই ইনফেকশনগুলোতে আপনি যদি 80-র দশকে চিন্তা করেন, খুবই সহজ এবং খুবই সস্তায় কেনা যেমন অ্যান্টিবায়োটিক, যেমন কট্রিম বা কট্রিমক্সিজোল, হ্যাঁ, অ্যামক্সিসিলিন, এগুলোতে কাজ করতো। তখন চিকিৎসার ব্যয়টা অনেক কম ছিল এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাসায় বসে সেবন করা যায়। 80-90 দশকের দিকে দেখা গেল এই ওষুধগুলো কমে মানে প্রতিরোধী হয়ে ওষুধগুলো প্রতিরোধী হওয়ার কারণ যে অতিরিক্ত ব্যবহার, এবং এই ব্যাকটেরিয়াগুলো কিছু মিউটেশন করে অনেক। শোনেন, পৃথিবীর প্রতিটা জীব নিজে বাঁচতে চায়, বাঁচার জন্য তার একটা নিজস্ব কিছু টেকনিক থাকে। যখনই দেখা যায় একটা অসুখে একটা জীবাণু মারার জন্য শরীরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে, তখন সেই জীবাণু আপনার অ্যান্টিবায়োটিক থেকে স্কেপ করার জন্য, সেখান থেকে বেঁচে থাকার জন্য নতুন কিছু পদ্ধতি অবলম্বন করে। অনেকগুলো বডিতে অনেকগুলো পরিবর্তন আনে, মিউটেশন হয়, হ্যাঁ, যারা অ্যান্টিবায়োটিক শরীরে ঢুকতে না পারে এটাকে যেন ব্রেকডাউন করে দেওয়া যায়, এরকম অনেক পদ্ধতি বের করে। এটাকেই বলে রেজিস্ট্যান্স। অনেক সময় একটা ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ফ্যাক্টর তৈরি করে অন্যান্য যে আমাদের যে নর্মাল যে ফ্লোরা আছে, আমাদের খাদ্যনালীর ভিতরে অনেক কলা জাতীয় জীবাণু বসবাস করে, ওগুলোর মধ্যে সেগুলো বিতরণ করে দেয়। তখন পরবর্তীতে ওরাই যখন একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, সেগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হিসাবে শুরুতেই আরম্ভ হয়। তো এই ক্ষেত্রে আপনাকে খুব মানে সুবিবেচনা করে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। 90 দশকে দেখা গেল এগুলো কাজ করছে না, তখন আপনার সিপ্রোফ্লক্সাসিন, কোনো সময় সেফট্রিয়াক্সন ইনজেকশন হসপিটালের ক্ষেত্রে শুরু করা হলো, সেগুলো মোটামুটি কাজ করতো। এখন অ্যান্টিবায়োটিকের আমাদের দেশে বেশ করে যত্রতন্ত্র ব্যবহারের ফলে খুব ভয়াবহ অবস্থা। আমরা যখন, আমি 2টা রোগের উদাহরণ দিই, যখন নিউমোনিয়া পাই, হসপিটাল রেকর্ড নিউমোনিয়া বিশেষ করে, আইসিইউতে যে নিউমোনিয়াগুলো হয়, আর আপনার যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইভেন কমিউনিটির যেতে যে ইউরিনারি ইনফেকশন হয়, এখানে সাধারণ অ্যান্টিবায়োটিক প্রায়শই কাজ করছে না। বেশিরভাগ ক্ষেত্রেই
খুব মানে একটা মানে অনেকগুলো মানে উল্লেখ করার মতো পার্সেন্টেজ ইউটিআইতে এবং নিউমোনিয়াতে যে ওষুধগুলোর নাম ইতিমধ্যে বলতে ফেললাম এগুলো প্রায়শই কাজ করছে না। তখন আমাদের প্রথম থেকেই দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। সেই ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিকও এত বেশি অপপ্রয়োগ হচ্ছে কমিউনিটি পর্যায়ে, ডাক্তার না এমন কারো দ্বারা, হ্যাঁ, এমন কিছু কিছু ডাক্তারদের ক্ষেত্রেও বাস বিচার ছাড়া অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইউজ করছে। কেউ কেউ কোর্সটা কমপ্লিট করছে না, হ্যাঁ, 2-3 দিন একটু ইমপ্রুভ করে সে বন্ধ করে দিচ্ছে। তখন এই সেফটিও একজনও কাজ করছে না। আজকাল এর চেয়ে বড় অ্যান্টিবায়োটিক ম্যালোপেনাম, ইমিপেনাম, সিজাস্টিন এগুলোও যথেষ্ট পরিমাণে প্রতিবিধি পাচ্ছি। এবং এরকম ক্ষেত্রে রোগী হাসপাতালে থাকা লাগছে বেশি, চিকিৎসার ব্যয় অনেক বেশি গুণে বেড়ে যাচ্ছে। যেটা আগে কয়েকশো টাকায় একজন অ্যান্টিবায়োটিক কিনে শেষ করা যেত, এখন আপনার ক্ষেত্রে বেশি মানে অর্ধ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে একটা এই ধরনের ট্রিটমেন্ট শুধু অ্যান্টিবায়োটিক কিনতে গিয়ে। তারপর হসপিটালাইজেশন স্টে, থাকার ব্যয় সব মিলে অনেকের মধ্যবিত্ত গরিব মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে নিত্য নতুন কিন্তু অ্যান্টিবায়োটিক যত আবিষ্কার হচ্ছে তার চেয়ে আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমার বেশি হয়ে যাচ্ছে, যেটা সারা পৃথিবীতে কিন্তু এই অবস্থা এতটা না। সুতরাং যদি রেগুলারি ওয়েতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা না যায়, যথাযথ অ্যান্টিবায়োটিকের ব্যবহার অপপ্রয়োগ বন্ধ না করা যায়, অদূর ভবিষ্যতে এই সমস্ত দামি অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতে চাবে না। এবং অ্যান্টিবায়োটিক থাকা সত্ত্বেও চিকিৎসার ক্ষেত্রে আমাদের সফলতার হার অনেক কমে যাবে এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ইনফেকশনের কারণে ইতিমধ্যে মৃত্যুর হার বাড়ছে এবং ভবিষ্যতে এটা ভয়াবহ আকার, মহামারী আকার ধারণ করতে পারে। সুতরাং সবার প্রতি দর্শকদের প্রতি অনুরোধ, আপনারা নিজেরা কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না, অবশ্যই ডাক্তারদের পরামর্শে এবং রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক শুরু করবেন। এবং রেজিস্টার্ড চিকিৎসকের উদ্দেশ্যে আমি একটু বলবো, আপনারা বাছ বিচার করে যেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই সেখানে দিবেন না, বিশেষ করে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক স্টার্ট করবেন না। আর যখন স্টার্ট করতে হয় একটা যেখানে যেটা কাজ করতে পারে ওইরকম ওই আমাদের লোকাল যে প্রিভ্যালেন্স সেটা বিবেচনায় নিয়ে অ্যান্টিবায়োটিক শুরু করেন। রোগীকে যথেষ্ট পরিমাণে পরামর্শ দিয়ে দেবেন যেন সে যেন কোর্সটা কমপ্লিট করে এবং একটা অ্যান্টিবায়োটিক 2 দিনের মধ্যে কাজ না করা মাত্র তাৎক্ষণিক আরেকটা চেঞ্জ করে আরেকটা চলে দেওয়া সবসময় ওয়াইজ না। এটার ক্ষেত্রে যেন বিবেচনা করে দেওয়া হয় এবং যেখানে সুযোগ সুবিধা আছে সেখানে যেন প্রয়োজনীয় কালচার সেন্সিটিভ টেস্টটা করতে দিয়ে তারপরে যেন করা হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রে। এবং আমি এখানে আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে, স্বাস্থ্য বিভাগ, সরকার, তাদেরও এখানে আইনটা যেন যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং সচেতনতা যেন সৃষ্টি করা যায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেই বিষয়টার ক্ষেত্রে আমাদের সবার দায়িত্ব আছে বলে মনে করি। আমরা যেহেতু আজকে কথা বলেছিলাম যে আমরা কিছু ক্রনিক ডিজিজ নিয়ে আজকে কথা বলবো, এই জন্য যে কিছু কিছু ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট চলে এসছে, কিন্তু আমরা দেখা যাচ্ছে কি যে অনেক কনভেনশনাল যে আগের যে ট্রিটমেন্ট সেভাবে নিয়ে যাচ্ছে এবং এমনও দেখা গেছে যে এই প্রবলেমগুলো যখন হয় তখন একবার ওষুধ নেওয়ার পর সারা বছর ওই প্রেসক্রিপশনই সারা জীবন ধরে ওই প্রেসক্রিপশন ফলো করে যাচ্ছে, রোগী আর ডক্টরের কাছে আসছেও না, যাচ্ছেও না। তো সেই জায়গা থেকে যদি আমরা ডায়াবেটিসটা নিয়ে আজকে কথা বলি, যেহেতু ডায়াবেটিসের রোগীর সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে, প্রায় 2 কোটিরও বেশি আমাদের দেশে আছে। এখন এই যে রোগীগুলো তাদের একবার যখন এই ওষুধগুলো স্টার্ট করতে হয় তারা তো আসলে আবার ওষুধ না খাওয়া অবস্থায় চলে যেতে পারেন না। এটা নিয়ে যদি একটু বলেন যে অনেক সময় দেখা যায় যে 10-12 দিন ওষুধ খেলেও তাদের গ্লুকোজ যখন কন্ট্রোলে চলে আসে তারা আবার ওষুধ ছেড়ে দিচ্ছে, সেটাতে আসলে ভয়াবহতা কি হতে পারে? আচ্ছা, এই সম্বন্ধে আলোকপাত করি। ডায়াবেটিস মানে হলো উচ্চ শর্করা, রক্তে চিনি বা শর্করার পরিমাণ বেশি হয়। শুনেন, এটা অনেকের ধারণা যে ডায়াবেটিস হলে কিছু লক্ষণ থাকতেই হবে, আপনার গলা শুকিয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব করা, সবসময় তা হবে না। ডায়াবেটিস 2 রকম হয়, টাইপ 1, টাইপ 2 হয়। টাইপ 2 হলো বিভিন্ন ইমিউনোলজিক্যাল কারণে, আপনার প্যানক্রিয়াটিক সেল ড্যামেজের কারণে, হ্যাঁ, শুধু ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস এবং ইয়াং বয়সে হয়। এবার সাধারণত স্বাস্থ্য পাতলা, ওজন কম থাকে, অল্প বয়সে হয়। আর টাইপ 2 ডায়াবেটিস সবচেয়ে বেশি কমন, যেটা আপনার বিভিন্ন কারণ হয়। ইনসুলিন রেজিস্ট্যান্সটাই বেশি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ইনসুলিনের আধিক্য থাকে বডিতে, রোগী একটু ক্রমাগত সময় স্বাস্থ্যবান বা মোটা হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই ডায়াবেটিসের সাথে আরও কিছু সিমটম থাকে, যেমন অনেক কিছু আরও একটা রোগ একসাথে থাকে, যেমন ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরল বেশি থাকে, কারো কারো হাইপারটেনশন থাকে, কারো ইউরিক অ্যাসিড বেশি থাকে। এবং অনেক ক্ষেত্রে এটা জেনেটিক ট্রান্সফর্ম আপনার ভাবে এটা বেশি যায়। 2টা ফ্যাক্টর, একটা হলো জেনেটিক আর একটা হলো আমাদের এনভায়রনমেন্টাল, মানে আমাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, চলাফেরা। হ্যাঁ, আমরা আজকাল দেখা যাচ্ছে একটু খাদ্য গ্রহণ বেশি করছি, ফ্যাটি খাবার বেশি খাচ্ছি, হ্যাঁ, সেই তুলনায় আমাদের হাঁটা চলা বা ব্যায়াম করার অভ্যাসটা অনেক কম হয়ে যাচ্ছে। এদের ক্ষেত্রে ইমব্যালেন্সটার জন্য সুগার মাত্রাটা আরও বেশি হয়। তো ঔষধ, এই যে কারণগুলো বললাম না, এই কারণ এবং টাইপকে নির্ণয় করে দিতে হয়। আর ডায়াবেটিসের সবসময় লক্ষণ থাকবে না। যার একবার ডায়াবেটিস ধরা পড়েছে মানে এটা ধরে নেবেন যে লাইফ টাইম সে ডায়াবেটিস পেশেন্ট। বলতে পারবে যে আমি নিয়ন্ত্রণে রেখেছি,
সুগার কন্ট্রোলে আছে, ডায়াবেটিস সেরে গেছে এই শব্দটা কোনো সুযোগ নেই। সেম এজ হাইপারটেনশন, বলতে হবে যে নিয়ন্ত্রণে রেখেছি। তো এখন এইগুলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট করলে যদি অল্প মাত্রায় ডায়াবেটিস বা হাইপারটেনশন হয়, যেগুলো বললাম যে পরিমিত খাদ্য গ্রহণ এবং যদি ঠিকমতো ব্যায়াম বা হাঁটার অভ্যাস করা হয় নিয়মিত 30 মিনিট করে, তাহলে অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, খুব অল্প মাত্রার ক্ষেত্রে। যখন কোনো বেশি মাত্রায় ডায়াবেটিস বা হাইপারটেনশন দেখা দিবে, তাদের ক্ষেত্রে অবশ্যই ওষুধ লাগবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ সারা জীবন চালাতে হয়। আর ওষুধ মানে এই না যে কোনো একটা ওষুধ আরম্ভ করলাম এটাই চলতে থাকবে। হ্যাঁ, কোনো ওষুধ আছে আপনার, একটা কথা বলি ডায়াবেটিস নিয়ে, যে কিছু ওষুধ আছে, বিশেষ করে পুরাতন আমাদের যে ওষুধগুলো হয়তো সুগারটা কন্ট্রোল করতে পারছে, কিন্তু এখনকার যুগে ডায়াবেটিস চিকিৎসা মানে শুধু সুগার কন্ট্রোলকে টার্গেট করা হয় না। হ্যাঁ, এমনকি হাইপারটেনশন চিকিৎসার ক্ষেত্রে শুধুমাত্র প্রেশারটা কমলেই যথেষ্ট না, দেখা লাগবে এই ওষুধটা তার মরবিডিটি মর্টালিটি কমাচ্ছে কিনা। আমি সহজ করে বলি, তার ডায়াবেটিস এবং হাইপারটেনশন থেকে কি হয়, কেন মানে আমি ওষুধ খাবো, না খেলে তো কোনো সমস্যা হচ্ছে না তাৎক্ষণিক, তাহলে সমস্যাটা কি হতে পারে? কিছু মাইক্রোভাস্কুলার ড্যামেজ হয়, যেমন তার হঠাৎ করে স্ট্রোক হতে পারে। ব্রেন স্ট্রোক হলে হঠাৎ করে মানে অর্ধাঙ্গ বা কোনো একটা দিকে অবশ্যই দিতে পারে সবাই, এবং সেটা সারা জীবনই ওইখানে দুর্বলতা থেকে যেতে পারে। হ্যাঁ, আপনার হার্টের অসুখ হতে পারে, মানে করোনারি আর্টারি ডিজিজ হয়ে হার্ট অ্যাটাক বা বুকের ব্যথা, এটা খুবই অনেকেই জানেন, এটা হওয়ার সম্ভাবনা বেশি। ক্রনিক কিডনি ড্যামেজ বা ক্রনিক সিকেডি হতে পারে ডায়াবেটিস থেকে। অনেক ইনফেকশন হবে, সেগুলো ভালো হবে না। হ্যাঁ, আপনার হাতে পায়ে গ্যাংগ্রিন হতে পারে, আপনার দৃষ্টিশক্তি চলে যেতে পারে, রেটিনাল ড্যামেজ হতে পারে। তো এই যে সমস্যাগুলো হবে, এগুলো থেকে বাঁচার জন্য আমরা ওষুধ খাই। সুতরাং এমন কিছু ওষুধ খেতে হবে ডাক্তার পরামর্শ নিয়ে অবশ্যই, যে সাফিসিয়েন্ট যে সুগার কমায়, সেই তুলনায় হাইপোগ্লাইসেমিয়া করে না, মানে অতিমাত্রা আবার সুগার কমে যে অজ্ঞান হয়ে যাওয়া বা মৃত্যু ঝুঁকিতে চলে যাওয়া, সেটা হবে না। সাফিসিয়েন্ট কন্ট্রোল করবে কিন্তু হাইপো করবে না। পাশাপাশি যেই কমপ্লিকেশনগুলো বললাম, স্ট্রোক, হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ এবং কিডনি ডিজিজ থেকে আপনাকে আগে থেকেই বাঁচাতে পারে, এই রোগগুলোর ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রাখে। এমন ধরনের ওষুধ প্রয়োগ করাটাই এখনকার যুগে চিকিৎসা মডেল। গুরুত্বপূর্ণ। আমরা স্যার যেটা নতুন একটা রেভলিউশনারি কিছু প্রোডাক্ট জেনেছি, যে সেটা হচ্ছে যে ডায়াবেটিসে যাদের দেখা যাচ্ছে ওয়েট গেইনের ইস্যু থাকে বা অনেক ওয়েট থাকে বা ওবেস পেশেন্ট যাদের ডায়াবেটিস থাকে, তাদের ওয়েট কন্ট্রোল করার সাথে সাথে মানে গ্লুকোজ কন্ট্রোল করার সাথে সাথে ওয়েট কন্ট্রোলেরও কিছু মেডিসিন এসছে। তো সেটা সম্পর্কে যদি আমাদের বলেন যে ঠিক বলেছেন। এবং এই জায়গাটাতে স্যার আমরা একটা ছোট বিরতি নিয়ে এসে আমরা আমাদের এই আলোচনাটা করবো, এবং সেই সাথে হাইপারটেনশন রোগীদের কিছু ওষুধ নিয়ে আমরা কথা বলবো। তার কাছে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম গ্রীষ্মকালীন নানা অসুখ বিসুখ নিয়ে, এবং সেটার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে ক্রনিক ডিজিজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। তো ডায়াবেটিস নিয়ে কথা হচ্ছিল, এবং অনেক ওবেস পেশেন্ট থাকে যাদের অনেক অতিরিক্ত ওয়েট থাকে, ডায়াবেটিস থাকে, তাদের জন্য কিন্তু আসলে এই গ্লুকোজ কন্ট্রোল করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় তাদের ওয়েটের কারণে, কারণ যেহেতু তাদের ফুড কনজাম্পশনটা বেশি থাকে বা খাবার গ্রহণ করার হ্যাবিটটা বেশি থাকে। সেক্ষেত্রে স্যার এখন আমরা একটা কথা বলছিলাম যে আমরা কিছু ড্রাগ আমরা পেয়েছি, তো সেটার সম্পর্কে জানবো। তার আগে একটা ফোন আছে, আমরা ফোনটি নিচ্ছি স্যার। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি নারায়ণগঞ্জ থেকে রিপন খন্দকার বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আজকে যেহেতু দুটো টপিক নিয়ে কথা হচ্ছে, হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস, তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে কাপলদের মধ্যে যে কারো একজন যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়, অপরজনের কি কোনো চান্স আছে কিনা বা থাকতে কতটুকু? না রিপন, ডায়াবেটিস কোনো সংক্রামক ব্যাধি বা সোয়াচে ব্যাধি না। সুতরাং হাজব্যান্ড বা ওয়াইফ কারো একজন ডায়াবেটিস হলে আরেকজনের হওয়ার তো কোনো সুযোগ এখানে থাকেই না। একটা লাইফস্টাইল বলতে একটা ব্যাপার আছে। তো এখন যদি একজনের ডায়াবেটিস দেখেন, আরেকজনকে এমনিতে সচেতন হওয়া ভালো। খাবার দাওয়াটা একটু পরিমিত পরিমাণে নিতে হবে, ব্যায়াম অভ্যাস করতে হবে। হ্যাঁ, এটা কোনো মানে হাজব্যান্ড থেকে ওয়াইফে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। হ্যাঁ, ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস, যেটা কমন যে ডায়াবেটিস দেখেন, এটা অনেক ক্ষেত্রে জেনেটিক কিছু ভূমিকা আছে, বাট হবেই বাবা মা থাকলে ছেলে মেয়ে এমন কোনো কথা নেই। তার লাইফস্টাইলের উপর অনেক কিছু নির্ভর করবে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, তার ফোনটি ওকে। আচ্ছা, আমরা যেই বিষয়টিতে ছিলাম যে অনেক ওবেস পেশেন্ট থাকে, তাদের দেখা যাচ্ছে খাওয়ার ইয়েটা খুব বেশি থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু ওষুধ দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করাটা ঝামেলা হয়ে যায়। এবং আপনি বলছিলেন যে রিসেন্ট কিছু ড্রাগ আমরা পেয়েছি, সেটা যদি একটু বলেন স্যার। ডায়াবেটিসে ইনক্লুডিং হাইপারটেনশন, এখানে ওষুধ অবশ্যই ভূমিকা আছে। ওষুধের আগে লাইফস্টাইল মাস্ট মেনটেন করতে হবে।
যেমন আমরা একটা কথা বলি ডায়াবেটিসের ক্ষেত্রে, খাবার দাবার আপনার সকালে একটা 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 কমন একটা মডেল বলেছি, একজন মনে করেন 2টা রুটি খেলেন, কিছু ভেজিটেবল থাকলো, প্রয়োজনে একটা করে ডিম খেতে পারবেন দৈনিক, দুপুরে ভাত মেপে খেতে হবে, আপনি 1 কাপ পরিমাণ ভাত খেতে পারেন, সাথে 1 কাপ সবজি, 1 বা 2 পিস মাছ খেতে পারেন, মাছের বিকল্প হিসেবে কোনো কোনো সময় মুরগির মাংস খেতে পারেন যাতে ফ্যাট কম থাকে, এবং রাতে রুটি, সবজি, ডাল, 1 টুকরা মাংস, সেক্ষেত্রে মুরগির মাংস হতে পারে। এটা কমন একটা মডেল বললাম। পাশাপাশি মাঝখানে এমন কিছু ফল খাবে যেগুলোতে মিষ্টি কম হয়, যেমন এখনকার দিনে আম, কাঁঠাল, লিচু, এগুলো কিছুটা অ্যাভয়েড করতে হবে। এই বদলে আপনি কলা, পেঁপে, হ্যাঁ, আপেল, মালটা, যেগুলোতে মিষ্টি কম হয়, এই জাতীয় কিছু ফল খাবার বাসে রাখতে হবে। এরকম একটা খাবারটা তাকে নিয়ন্ত্রণে আনতে হবেই, একটা ক্যালোরি মেজারমেন্ট করে যদি সম্ভব হয়, না হলে আমি একটা কমন একটা মডেল বললাম, এটা খাবেন। তাকে নিয়মিত ব্যায়াম বা 30 মিনিট কমপক্ষে হাঁটতে হবেই, এই ব্যাপারটা মেনটেন করবেন। অর্থাৎ সিডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা বসে বসে থাকি, কোনো কিছু করি না, শুধু খাই, হ্যাঁ, সেক্ষেত্রে ওয়েট গেইন করলে ডায়াবেটিসের এবং ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো পরবর্তীতে বেশি হবে। এখন এই যে ডায়াবেটিস, এখন চিকিৎসা ব্যবস্থা কি? চিকিৎসা ব্যবস্থার মধ্যে হলো যেটা বললাম যে টাইপ 1 ডায়াবেটিস হলো ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইয়াং বয়স হয়, সেটা টোটালি শুধুমাত্র ইনসুলিন দিয়ে চিকিৎসা হবে। আর টাইপ 2 ডায়াবেটিস, যেটা আপনি যেটা বলছিলেন যে যদি ক্রমাগত আমরা খাবার অভ্যাসটা আমরা নিয়ন্ত্রণ না করি, মোটা হতে থাকি, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়, এবং যত বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তত বেশি ইনসুলিন বডিতে তৈরি হয়, আর আবার যত বেশি ইনসুলিন তৈরি হয় তত বেশি মোটা হয়। একটা ভিসকাস সাইকেল। এটা প্রিভেন্ট করতে গেলে কিছু ওষুধ আছে। আগের দিনে যে ওষুধগুলো ছিল, যেমন আপনার আমার এই গ্লিক্রাজাইড, গ্লেভিনক্লামাইড, যেগুলো কমনলি মানুষ খায়, হ্যাঁ, এগুলো কিন্তু সুগার কন্ট্রোলের পাশাপাশি ওবেসিটি করে, মানে মোটা হয়, বানানো আবার বাড়ায়। এই জন্য এখন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন আছে, তারা এখানে বিভিন্ন ভাগ করা থাকে, আমি ডায়াবেটিক কিন্তু ওবেস কিনা, আমি মোটা নাকি ওজন নিয়ন্ত্রণে আছে। সুতরাং যাদের মোটা, ওদের জন্য ওই ড্রাগগুলো, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই ড্রাগগুলো এখন ড্রাগ অফ চয়েস না। আমাদের বেশিরভাগ রোগীর ক্ষেত্রে ম্যাটফর্মিন ইজ এ ড্রাগ অফ চয়েস। ম্যাটফর্মিন খুব সহজে পাওয়া যায়। এটা যদি না কোনো কিডনি ফেলিওর থাকে, আপনার সিকিডি স্টেজ 3 না থাকে, ম্যাটফর্মিন দেওয়া লাগবে। পাশাপাশি একেবারে আধুনিক কিছু ওষুধ এসছে, যেমন একটা ওষুধের নাম বলবো, যেটা ওজনও কমায় এবং ডায়াবেটিস কন্ট্রোল করে, আপনার ইনজেক্টেবল মেডিকেশন সেমাগ্লুটাইড। এই সেমাগ্লুটাইড ইনজেকশন আকারে নিতে হয়, অবশ্যই আপনার ডাক্তার পরামর্শ নিতে হবে। এটা যখন নেওয়া শুরু করবে, তারপরে আরও কতগুলো আছে, SGLT2 ইনহিবিটর, এম্পাগ্লিভোজেন গ্রুপের ড্রাগস আছে, এই ধরনের কম্বিনেশন যখন দেওয়া হয়, তখন তার ওজন নিয়ন্ত্রণে আসবে, তার কোলেস্টেরল প্রোফাইলটা ভালোর দিকে যাবে, এবং তার হার্ট ডিজিজ, স্ট্রোক এবং কিডনি ফেলিওরের যে প্রবণতা, সেক্ষেত্রে সেটাও প্রতিরোধ করবে। তো যেটা বলছিলাম, দিস আর দ্য নোভেল ড্রাগস, একই সাথে সুগার কন্ট্রোল করবে এবং ওই রোগগুলো প্রতিরোধ করবে। ওয়েট ম্যানেজমেন্ট। যেহেতু স্যার আমরা একটু চেষ্টা করছি আজকে যে হাইপারটেনশনের বিষয়টাতে কথা বলার জন্য, যে এই যে হাইপারটেনশনের যে কমপ্লিকেশনসগুলো যাতে একেবারে খারাপ অবস্থার দিকে চলে না যায়, সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু আমরা যে প্রোগ্রামের শেষ পর্যায়ের দিকে যাচ্ছি। এই জন্য আমি একসাথে বলছিলাম। জি জি স্যার। আপনার ডায়াবেটিস প্রিভেনশনের জন্য যে কাজগুলো করবেন, হাইপারটেনশন প্রিভেনশনের জন্য প্রায় একই কাজ। পাশাপাশি বলবো যে স্মোকিং প্রিভেনশন করতে হবে। স্মোক করার ক্ষেত্রে আমার হাইপারটেনশন বা ডায়াবেটিস থেকে কমপ্লিকেশনটা অনেক গুণে বেশি হয়। এক্সট্রা সল্ট বা পাতে লবণ দেওয়াটা বন্ধ করতে হবে। চেষ্টা করতে হবে যে লাইফস্টাইলটাকে সিম্পল করা, অ্যাংজাইটি ফ্রি থাকার চেষ্টা করতে হবে। এইগুলোর পাশাপাশি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস সারা জীবন ধরেই সাধারণত নিয়মিত ডাক্তার পরামর্শে প্রয়োগ করতে হবে। এবং এই ক্ষেত্রেও অনেকের ধারণা আগের যুগের ওষুধ ছিল আপনার এটিনোল গ্রুপের ওষুধ, ওগুলো এখন আর ড্রাগ অফ চয়েস না। এখন আপনার এসি ইনহিবিটর, ARB, হ্যাঁ, এই গ্রুপগুলো আছে। এই গ্রুপগুলো সাধারণত তারপর আপনার অ্যামলোডিপিন, এই গ্রুপগুলো বেশি প্রয়োগ করা হচ্ছে। অনেক সময় কম্বিনেশন ড্রাগস লাগে, যাদের আপনার 160/100-এর বেশি প্রেশার থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 2টা ওষুধ লাগে, কারণ কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি লাগতে পারে। এখানে আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন, প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসক শরণাপন্ন হবেন। তিনি আপনার এই যে একটু আগে যে কমপ্লিকেশনগুলো বললাম, আপনার কার্ডিয়াক স্ট্যাটাস, আপনার রেনাল বা কিডনির কী অবস্থা আছে, কোলেস্টেরল প্রোফাইলটা কেমন আছে, আপনার এই সব কিছু বিবেচনা করে, সাথে আপনি কোমরবিড আর কি ডিজিজ আছে, ডায়াবেটিস কিনা, হাইপোথাইরয়েড কিনা, আপনার ওয়েট কেমন, আপনার ফ্যামিলি টেন্ডেন্সি কেমন, আপনার হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে কিনা ফ্যামিলিতে, হ্যাঁ, প্রিভিয়াস কোনো স্ট্রোক আছে কিনা, এই সব কিছু বিবেচনায় নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি হাইপারটেনসিভ বা প্রেশারের ওষুধ এবং ডায়াবেটিসের ওষুধ কম্বিনেশন করে দিবেন। এবং একটা কথা খুবই গুরুত্বপূর্ণ আমার দর্শকদের জন্য, একবার ওষুধ দেওয়া মানেই অনেকে অনেকদিন আসতে চান না ডাক্তারের কাছে, যে আমি তো ভালো আছি, নিজেই বুঝি। এটা না করে মনে করবেন এতে আপনার মানে কস্ট ইফেক্টিভ হবে না, আপনার মানে কি বলবো, আর্থিক সাশ্রয় হবে না। ইনফ্যাক্ট যখন ভিতরে যে কমপ্লিকেশনগুলো হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আনকন্ট্রোল ডায়াবেটিস হঠাৎ করে কোনো লক্ষণ থাকে না। তো যখনই আনকন্ট্রোল হাইপারটেনশন এবং ডায়াবেটিস থাকে, যদি একবার স্ট্রোক হয়ে যায় বা একটা হার্ট ইভেন্ট হয় বা কিডনি খারাপ হয়, আপনি দেখেন
আপনার চিকিৎসার ব্যয় কত পরিমাণে বেড়ে যায়। তার জন্য রেগুলার ওষুধ খাবেন এবং ফলো আপটা আপনার নির্ধারিত চিকিৎসকের কাছে গিয়ে অন্তত 3 মাসে একটা ফলো আপ করা খুবই জরুরি, এবং উনি কিছু সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, নিয়মিত ফলো আপ করবেন, এগুলো যাপন করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু স্যার আমরা আজকে শেষ পর্যায়ের দিকে আছি, বাট আমাদের সামনেই কিন্তু কোরবানি ঈদ, এবং কোরবানিতে কেন্দ্র করে কিন্তু আমরা সবসময় স্যার কিছু অ্যাওয়ারনেসমূলক কথার জন্য বলি যে দেখা যায় তখন রেড মিটটা বেশি একটু খাওয়া হয়ে যায়, এবং সেই সাথে ট্রাভেলিংয়েরও একটা ব্যাপার থাকে। তো এই দুটো বিষয় যদি আমাদের কাছে শেয়ার করেন যে আমরা আসলে কি কোন বিষয়টা মাথায় রাখবো, এবং খাওয়া দাওয়ার সময় যাদের এই ক্রনিক ডিজিজগুলো আছে তারা আসলে এই গরুর মাংসটা খেয়েও বা এই ধরনের খাবারগুলো খেয়েও কিভাবে সুস্থ থাকতে পারে, যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। কথা যদি বলবি যে ট্রাভেলিং এর সময় যেহেতু অনেক গরম, এখানে ডায়রিয়া হওয়ার প্রবণতা বেশি থাকবে, জন্ডিসের প্রবণতা বেশি থাকে যদি রাস্তায় খাবার দাবার খান, সুতরাং স্ট্রিট ফুড বা রাস্তার খাবারগুলো অ্যাভয়েড করেন। পানি বাসা থেকে নিয়ে যান, অথবা মিনারেল ওয়াটার ব্যবহার করেন, অথবা টিউবওয়েলের পানি ব্যবহার করেন। এছাড়া এই পানিবাহিত রোগগুলো থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। অতিরিক্ত গরমে যেন হিট স্ট্রোক আক্রান্ত না হন, মানে খুব বেশি রোদে ঘোরাঘুরি করা দরকার করবেন না। আর খাবার দাবার কোরবানির সময় অবশ্যই কোরবানির মাংস সবার খেতে ইচ্ছা করবে। তো সেক্ষেত্রে যাদের এই রোগগুলো ইতিমধ্যে আছে, যাদের ইউরিক অ্যাসিড হাই, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, কোলেস্টেরল আছে, তারা যেন খুব সীমিত পরিমাণে খান। যেটা বললাম যে কোরবানির মাংস বলেই আপনি কিছু হবে না, এই টেন্ডেন্সি যেন কারোর মধ্যে না থাকে। আর সুতরাং গরু মাংসের ক্ষেত্রে এখানে বিশেষ করে হাই কোলেস্টেরল আছে, হার্টের অসুখ এবং স্ট্রোক, তাদের ক্ষেত্রে খুব সীমিত পরিমাণে খেতে হবে এবং ব্যালেন্স করে খেতে হবে। আমি যদি একটু মাংস খাই, আমি যেন পাশাপাশি মাছ খেতে পারি, যেন সবজির পরিমাণটা বাড়াতে পারি। আর রান্নাবান্নার ক্ষেত্রে যেটা হবে, আরেকটা কথা বলা যায়, গ্যাস্ট্রিক তো আমাদের দেশে খুব কমন ঘটনা। তো এই মাংস যদি খুব বেশি পরিমাণে মাংস খায় কেউ, এতে কনস্টিপেশন হবে, শুধু সাথে ভেজিটেবল যোগ না করা হয়। তাহলে প্রয়োজনীয় পরিমাণে ফল, এই সিজনে আমাদের গ্রীষ্মকালীন ফল অনেক আছে, এবং সবজিটা বাড়িয়ে খান। তাহলে গরু মাংস খাওয়ার পরে আমাদের ফুড ব্যালেন্সটা নষ্ট হবে না, তখন আপনার কনস্টিপেশন হবে কম হবে। আর সেক্ষেত্রে আপনার গ্যাস্ট্রিক, বুক জ্বালা পড়া, এগুলো থেকে রক্ষা পাবেন। বেশি মাত্রায় মশলা ব্যবহার না করলেন, যতটা সম্ভব ইজি কুকিং বা সহজভাবে দিয়ে রান্নাবান্না করে খান, এবং সেক্ষেত্রে দেখবেন পানিটা স্বাভাবিক পরিমাণে খান, তখন দেখা যাবে গ্যাস্ট্রিক এবং যে সমস্ত ক্রনিক ডিজিজ বলেছি এগুলো থেকে আপনারা অনেকাংশেই ভালো থাকতে পারবেন বলে আশা করি। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, যে জ্বরের একটা মানে জ্বরের একটা সিজন চলছে, সেই সাথে স্যার এই ক্রনিক ডিজিজগুলোও কিন্তু বেড়ে যায় নানা ধরনের জ্বরের সময়, এবং সামনে ঈদ, এটা এই সব কিছু বিষয়ে যদি একটা সার্বিক কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে। সার্বিক একটা কথা যে আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে যেটা বলবো, আপনারা অসুখ বিসুখ মানুষের নিত্য সঙ্গে অসুখ বিসুখ হতেই পারে, প্রিভেন্টিভ ওয়েতে যেন আমরা কিছু কিছু ক্ষেত্রে যেন অসুখ না হয় সেগুলো ব্যবস্থা করেন। আমরা অনেক সময় অনেক পরামর্শ দিয়েছি, আগেও দিয়েছি। সুতরাং ওই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, খাবার দাবার ক্ষেত্রে সংযত হন, নিয়মিত কিছুটা চলাফেরা করা বা ব্যায়াম করা, বা যাদের সুযোগ নেই তাদের জন্য হাঁটার ব্যবস্থা করুন। ঔষধ অপ্রয়োজনে খাবেন না, ন্যূনতম যেগুলো ওটিসি ওষুধ পাওয়া যায়, সাধারণ ওষুধগুলো, সেগুলো বাদে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো রকম প্রেশার, ডায়াবেটিস এই রোগের চিকিৎসাগুলোর জন্য অবশ্যই শুধুমাত্র নিজেরা বা ফার্মেসি ম্যান বা কেউ বললেও কারো পরামর্শ ওষুধ খাবেন না। আপনি অবশ্যই ডাক্তার দেখিয়ে ওষুধ খান, এবং তার সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। মনে রাখবেন আপনার যিনি চিকিৎসক, তার সাথে যত বেশি যোগাযোগটা রাখবেন, তার সাথে নিয়মিত ফলো আপে থাকবেন, এই সমস্ত রোগ শোক থেকে আপনাদের ততটাই মুক্তি মিলবে, এবং হসপিটালাইজেশন বা অকালে মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারবেন। আমি তো আমার দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সুযোগে বাংলা ভিশনে অনেকদিন পরে উপস্থিত হয়েছি। আপনাদের বাংলা ভিশন কর্তৃপক্ষ আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকে কিন্তু আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি। যারা দর্শক আমাদের সাথে ছিলেন, আশা করি তারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং সেই সাথে যারা ছিলেন না তারা কিন্তু লিঙ্কটিতে জয়েন করে আবার প্রোগ্রামটি দেখতে পারবেন। আশা করি দর্শক ভালো থাকবেন। আবার দেখাবো আগামী পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।